নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, এটা নিশ্চিন্তভাবে সত্যি যে আজকের 27শে জানুয়ারি বিনিয়োগকারীদের মধ্যে একটা দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এটা প্রায় নিশ্চিন্ত যে অধিকাংশ বিনিয়োগকারীদের পোর্টফোলিও আজকের নেগেটিভেই হয়তোবা বন্ধ হয়েছে। তার পেছনে যে কারণ রয়েছে সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং সেটার উপর আমাদের নজর অবশ্যই দিতে হবে। এক্ষেত্রে প্রথমে বলে নেওয়া যাক যে একটি বিশেষ কারণের ফলে আমেরিকান মার্কেটগুলো দারুণভাবে নাড়া খেয়েছে, ঝটকা খেয়েছে, তাতে পতন চলছে 27শে জানুয়ারি। এবং আজকের সকালবেলায় যদি কেউ খেয়াল করে দেখেন যে নিফটি এবং সেন্সেক্স দুটোই পতনমুখী হয়ে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু সেটা বন্ধও হয়েছে নেগেটিভে। অর্থাৎ নিফটি যে 23,000 এতদিন ধরে হোল্ড করে চলছিল, সেই নিফটি কিন্তু আজকে 23,000 হোল্ড করে রাখতে পারেনি, সেখানে কিন্তু 22,800 কাছাকাছি বন্ধ হয়েছে এবং সেন্সেক্স 75,000 কিছুটা ওপরে বন্ধ হয়েছে। দুটোতেই 1% ওপর কারেকশন এসেছে। কিন্তু নিফটি বা সেন্সেক্স দেখলে আসল গল্পগুলোই কিন্তু লিটারালি আমাদের চোখের আড়ালে থেকে যাবে। খেয়াল করে দেখুন যে নিফটি মিড ক্যাপ 2.5% ওপর পতন, নিফটি স্মল ক্যাপ 3% ওপর পতন, নিফটি আইটি 3% ওপর পতন। এছাড়া কনজিউমার গুডস বলুন কি ডিউরেবলস বলুন, কনজিউমার ডিউরেবলস বলুন, সমস্ত কিছু কিন্তু আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। হেলথ কেয়ারের মতো যেটাকে ইউজুয়ালি ডিফেন্সিভ সেক্টর ধরা হয়, সেটাও 2.7% ওপর পতন ঘটেছে এবং তার পেছনে অনেকটা বড় একটা গল্প রয়েছে যেটা মানুষকে চমকে দেবে এবং আমেরিকান যে কোম্পানিজগুলো রয়েছে তাদেরকে বা আমেরিকান মার্কেটসকে সবচেয়ে বেশি চমকে দিচ্ছে। আজকের মার্কেটের পতনের ফলে নিশ্চিন্তভাবে ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক নিঃসন্দেহে তৈরি হয়েছে। এতদিন নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ, সেখানে 1-1.5% আমরা কারেকশন দেখছিলাম। নিফটি এবং সেন্সেক্সেও কখনো উঠছিল, কখনো বাড়ছিল এবং মানুষ আশা করেছিলেন হয়তো বা 23,000 সেটা ডিফেন্ড করতে পারবে। সেটা আদপে হয়নি, 23,000 ভেঙে নেমে গেছে। নিফটি কিন্তু তার 200 ডে মুভিং অ্যাভারেজের তলায় চলে গেছে এবং এইটাতেই কিন্তু বিনিয়োগকারীরা অশনি সংকেত দেখছে। বিশেষত যে এই সপ্তাহটি হচ্ছে বাজেটের সপ্তাহ, এই সপ্তাহে ডেফিনেটলি ভোলেটিলিটি থাকবে, এটা প্রত্যাশিতই ছিল। কিন্তু নিফটি স্মল ক্যাপে যে হারে কারেকশন আমরা দেখলাম, নিফটি মিড ক্যাপে যে হারে কারেকশন দেখলাম, তাতে বোঝা যাচ্ছে যে মানুষ এই মুহূর্তে আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছেন। তারা বিনিয়োগের কল্পনা আপাতত যে করছেন না সে ব্যাপারেও একটা আন্দাজ আমাদের মধ্যে তৈরি হচ্ছে এবং তারা সুযোগ পেলেই তারা বিক্রি করে চলে যাচ্ছেন। এফআইআই বিক্রি অব্যাহত রয়েছে, এফআইআই যারা ক্রমাগত সেল করে চলেছে এবং মানুষ ভাবছেন, এখনো আশায় রয়েছেন হয়তো বা মার্কেট ফিরে আসবে, হয়তো বা মার্কেট রিবাউন্ড করবে। এখানে একটা প্রসঙ্গ অবশ্যই উল্লেখ করা উচিত যে মানুষ যতদিন আশা করবেন, মানুষ যতদিন মনে করবেন মার্কেট রিবাউন্ড করবে, ইউজুয়ালি যেটা বিয়ার ফেজে হয় তখন মার্কেটের কারেকশন থামে না। এটা বহু বছর ধরে এরকম ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে। মার্কেটে এই ধরনের পতন তখনই থামে যখন বিনিয়োগকারীরা আশা ছেড়ে দেন, যারা শর্ট টার্ম যারা ইনভেস্টার্স তারা আশা ছেড়ে দেন, যারা ট্রেডার্স তারা অবধি যখন আশা ছেড়ে দেন এই মার্কেট সম্বন্ধে, তখন মার্কেটে কিন্তু রিবাউন্ড ইউজুয়ালি আসে। তার মানে এটা কোনোভাবেই মানে দাঁড়ায় না যে কালকের মার্কেটে রিবাউন্ড করবে না, কালকের মার্কেট আবার ফিরে আসবে না। বিশেষ করে যে কেন্দ্রীয় বাজেটের সপ্তাহে যে কোনো মুভমেন্টই যে কোনো ডিরেকশনেই পসিবল। এক্ষেত্রে আবার যেটা বলবো, বারবার যেটা বলেছি, বহু মাস ধরে বলছি, মার্কেটে কারেকশন একটি স্বাভাবিক সুস্থ প্রক্রিয়া। একটি স্টক যখন 200-300% র্যালি করেছিল তখন কিন্তু বিনিয়োগকারীরা অভিযোগ করেননি। এখন যখন মার্কেটে নিফটি প্রায় মোটামুটি ধরে নেওয়া যায় 13.5%-এর কাছে কারেকশন এসছে, বা সেন্সেক্স 13%-এর কাছে কারেকশন এসছে, বা স্মল ক্যাপ মিড ক্যাপ 16%-এর আশেপাশে কারেকশন এসছে, সেই জায়গাটা ব্রডার মার্কেটে যখন বিভিন্ন স্টকসে 40-50% কারেকশন এসছে, সেক্ষেত্রেও কিন্তু তখন বিনিয়োগকারীদের কিন্তু অভিযোগের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের বুঝতে হবে মার্কেট যেভাবে ওপরে ওঠে
সেরকম কিন্তু টাইমলি কারেকশনও দিতে থাকে, এবং সেটা আমাদের অগ্রাহ্য করলে চলবে না। এখান থেকে কি আরো পতন আসতে পারে? অনেক মানুষ বলবে না এতটা পতন এসেছে, এরপর আর কতটা পতন আসা সম্ভব? উত্তর হচ্ছে এর থেকেও বেশি পতন আসা সম্ভব, এখান থেকেও রিবাউন্ড সম্ভব, সবকিছুই সম্ভব। আমরা যতটা ভাবছি তার থেকেও বেশি পতন সম্ভব, আমরা যতটা ভাবছি তার থেকেও বেশি উত্থান সম্ভব। দুটো দিকেই মুভমেন্ট পসিবল, এবং এটাও আমাদের মাথায় রাখতে হবে যে স্টক উপরে ওঠে সেটা একটা না একটা সময় নিচে নামে, এবং সেটা টাইম বাউন্ড কারেকশন হয়ে থাকে। একইভাবে যে স্টকসগুলো দারুণভাবে নিচে নামে, সেগুলো ফান্ডামেন্টালি যদি খুব ভালো কোম্পানি হয়, সেগুলো অতি দ্রুত রিকভার করে অন্যান্য সাধারণ স্টকের তুলনায়। আজকের স্টকসগুলো যেগুলো নিচে নেমেছে, অর্থাৎ যেগুলো 52 উইকস লো গেছে, আজকে যে স্টকসগুলোতে সবচেয়ে বেশি আমরা নেগেটিভ রিটার্নস দেখেছি, সেই স্টকসগুলো কি কোনোভাবে খারাপ স্টকস? উত্তর হচ্ছে না। বারবার এই কথাটাই বলতে থাকবো, কারণ এখানে আমরা প্রত্যেক দিন ভালো ভালো স্টকসগুলোতেই অনেক বেশি কারেকশন দেখছি, এবং সম্ভবত আরো বেশি সামনের কয়েকদিনে দেখলেও দেখতে পারি। এর মধ্যে অনন্তরাজ ইন্ডাস্ট্রিজ আজকে 17.5% কারেকশন এসেছে। এইবার যারা বিনিয়োগ করেছেন তর্কের খাতিরে ধরে নিয়ে অনন্তরাজ ইন্ডাস্ট্রিজে, ভাবুন গত কয়েক মাসে কি বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছে অনন্তরাজ ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের জন্য। আজকের যদি মার্কেট কারেকশনের সময় সেটা 17.5% কারেকশন আসে, সেটা কি আমরা অস্বাভাবিক বলতে পারি? এবার এর মধ্যে ইনসুলেশন এনার্জি রয়েছে, এছাড়া ইনসুলেশন এনার্জি প্রায় 14.5% কারেকশন এসছে। গোদাবরী বায়ো রিফাইনারিজ 13% কারেকশন এসেছে। এগুলো কিন্তু প্রচুর, মানে যখন নতুন আইপিও এসেছিল তাতে নিয়ে দারুণ হইচই হয়েছিল, সেখানেও কিন্তু বেশ কিছুটা ওয়েলথ ক্রিয়েট করেছিলেন মানুষজন বিনিয়োগ, মানে যেটা লিস্টিং এর দিন। এছাড়া নেটওয়েভ টেকনোলজিস 12%-এর উপর কারেকশন। তাছাড়া রয়েছে প্রুডেন্ট কর্পোরেট, সেইটা 11%-এর উপর কারেকশন। লরাস ল্যাবস এর মতন উন্নত মানের কোম্পানি 11%-এর উপর কারেকশন। বিনিয়োগকারীদের এদের কোয়ার্টার থ্রি রেজাল্টস পছন্দ হয়নি। এছাড়া ক্যাপলিন পয়েন্ট ল্যাবস গত কয়েক বছর খেয়াল করে দেখুন তো কি বিপুল সম্পদ সৃষ্টি করেছে, সেটাও আজকে 10.8% নিচে নেমেছে। এছাড়া ইন্ডোকো রেমেডিস 10.5%-এর উপর, সিডিএসএল 10.4%-এর উপর। তাছাড়া যদি আমরা দেখি নিউজেন সফটওয়্যার ক্রমাগত কারেকশন দেখেই চলেছে 10%। এছাড়া রয়েছে কেপি এনার্জি 10%-এর কাছাকাছি। এরকম বহু স্টকস রয়েছে যে স্টকসগুলোতে বিশাল কারেকশন আছে। তেজাস নেটওয়ার্কস বিনিয়োগকারীদের মনের মতন তারা রেজাল্টস করেনি, আগের দিন প্রায় 8%-এর কারেকশন ছিল, আজকে সোমবার বাজার খুলতে না খুলতে সেখানেও কিন্তু 10%-এর উপর কারেকশন এসেছে। এছাড়া বিভিন্ন যে কোম্পানিজগুলোতে কারেকশন এসছে, এর মধ্যে এএসএম টেকনোলজিস 9.59% কারেকশন এসেছে। জিনাস পাওয়ার 9.5% কারেকশন এসছে। অ্যাকমি সোলার হোল্ডিং 9.5%-এর কারেকশন এসছে। কোনটা ছেড়ে কোনটা বলবেন? বিজয় কেডিয়ার ফেভারিট স্টক অ্যাফোর্ডেবল রোবোটিক্স, সেটা কিরকম কারেকশন চলছে? 9.33। তার মানে কি বিজয় কেডিয়ার যে ইনভেস্টমেন্ট ছিল সেটা ভুল? উত্তর হচ্ছে না। এগুলো প্রত্যেকটাই টাইম বাউন্ড কারেকশন, কখনো সুস্থ কারেকশন। স্টকের দাম যদি নিচে না নামে, একজন বিনিয়োগকারী দীর্ঘমেয়াদী সময় কোনোভাবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং এরকম মাল্টিপল যদি অপরচুনিটিস না আসে, তখন একজন বিনিয়োগকারী কিভাবে এতে ইনভেস্ট করবেন? এইটাকেই বলা হয় মাল্টিপল এন্ট্রি পয়েন্টস। এখনো এটা বুল মার্কেট রয়েছে, এর মধ্যে বুল ফেস চলছে। টেকনিক্যালি নিফটি বা সেন্সেক্স 20% কারেকশন না হলে তাকে বেয়ার মার্কেট বলা যায় না। সেই জায়গাটায় হার্ডলি 13% কারেকশন এসেছে, তার মানে এটা বুল ফেস বিয়ার ফেসে ঢুকতে পারে না, এরকম গ্যারান্টি ডেফিনেটলি কেউ দিতে পারে না। অবশ্যই সেরকম 20% কারেকশন আসতেই পারে, সেটা খুব স্বাভাবিক। এছাড়া ইন্দ্রপ্রস্থ মেডিকেল আপনারা ডেফিনেটলি জানেন গত কয়েক মাস ধরে কি বিপুল উত্থান দেখিয়েছিল, সেটাতে 9% কারেকশন। অর্থাৎ কোনটা ছেড়ে কোনটা বলবেন? আজকের যে স্টকসগুলোই দেখছেন সেই স্টকসগুলোতে কোথাও না কোথাও কিন্তু দারুণ কারেকশন এসেছে। 52 উইকস লোর কথা যদি আপনারা বলেন, টাটা মোটরস 52 উইকস লো, IDFC First Bank 52 weeks low, Wary Energies, SpiceJet, MobiKwik, Jio Financial Services খেয়াল করে দেখছেন কি Jio Financial Services আজকেও 4% উপর ডাউন। আদানি উইলমার্ট ডাউন, জি এন্টারটেনমেন্ট ডাউন, সায়েন্টো আজকে 52 weeks low, বাজাজ হাউসিং ফিনান্স 52 weeks low, SG Mart 52 weeks low, Tanla 52 weeks low, Axis Bank, Tata Technologies, KPI Green Energies, IndusInd Bank, NTPC Green Energy, Hyundai Motors, PN Gadgil Jewelers, অ্যাস্ট্রাল, অ্যাপোলো টায়ার্স, স্টার্লিং উইলসন তো খুবই খারাপ করে যাচ্ছিল, হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস, ইন্ডিয়া মার্ট ইন্টারমেশের মতন ভালো কোম্পানি, মাদারসন সুমি ওয়ারিং, এরা সবাই কিন্তু আজকে 52 উইকস লো। এছাড়া
রয়েছে জিবিএম অটো, ভিনাস পাইপস, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, গোদরেজ প্রপার্টিজ, টাটা কমিউনিকেশনস, বালাজি এমএন্স, সবাই 52x লো। সুতরাং আমরা কি নিয়ে টেনশন করব? এটা তো বুঝতে পারছেন যে আজকের প্রায় 200টার উপর স্টক, সেটা আজকের দারুণ পতন দেখেছে। আজকের অন্তত 200টি কোম্পানি 52x লো দেখেছে, তার মধ্যে সেরা সেরা কোম্পানিজগুলো রয়েছে। এর মধ্যে যারা ভারতবর্ষের সেরা বিনিয়োগকারী তাদের স্টকসগুলো রয়েছে, আপনার আমার পোর্টফোলিওর মধ্যে এই স্টকসগুলোই রয়েছে। সুতরাং তাদের তো 52x লো যদি আসে, আমরা কি ভেঙে পড়বো, নাকি আমাদের কাছে এটা নতুন অপরচুনিটি হবে ফর এন্ট্রি? এবার তার মানে এটা ডেফিনেটলি বাই সেল সাজেশন, রিকমেন্ডেশন, অ্যাডভাইস বা আপনাদের কোনোভাবে ইনফ্লুয়েন্স করা নয়। এইটা বোঝানো যে এরকম অতীতে বহুবার কারেকশন এসেছে, ভবিষ্যতেও এরকম বহুবার কারেকশন আসবে। একটা অত্যন্ত ভালো মানের স্টক চোখের সামনে 50, 60, 70% কারেকশন হবে, সেইটা আপনাদের সহ্য করতে হবে। এটাই বাঙালি বিনিয়োগকারীদের সহ্য করতেই হবে। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা খুব মর্মান্তিক যন্ত্রণা, খুব কষ্টকর যন্ত্রণা, সহ্য করতে যথেষ্ট কষ্ট হয়। কিন্তু যারা এই যে পতনটা সহ্য করে নেবেন, দাঁতে দাঁত চিপে লড়াই করবেন, অর্থ সংগ্রহ করবেন, বিনিয়োগের জন্য তৈরি হবেন, তাদের নিঃসন্দেহে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন একটা দারুণ পসিবিলিটি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ভালো স্টকস খুঁজুন, ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিজ খুঁজুন। একটা জিনিস, প্রথম কথা, আবার সেই পিটার লিঞ্চের এই উদাহরণ ধরে বলছি যে পিটার লিঞ্চ যে ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট রয়েছে, সেই ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট, সেইখানে তিনি বারবার বলছেন যে দেখুন বাড়ির মহিলারা কি পণ্য ব্যবহার করছেন, তারা বিভিন্ন শপিং মলে গিয়ে কি কি কোন কোন কোম্পানির প্রোডাক্টস কিনছেন সেটা ব্যবহার করছেন। বাড়ির মহিলারা যে প্রোডাক্টস কিনে বাড়িতে ব্যবহার করেন সেটা কিন্তু ইউজুয়ালি দ্য বেস্ট প্রোডাক্ট হয়, কারণ তারা ফ্যামিলির কিন্তু কখনো কোনো ধরনের ক্ষতি চান না। ঠিক সেই কারণেই কিন্তু তারা বেস্ট প্রোডাক্টসগুলো কিনে নিয়ে আসেন। এইবার চলে আসি হচ্ছে যে দেখুন আপনারা কি খাচ্ছেন, সকালবেলায় কি বিস্কিটস খাচ্ছেন, আপনারা দেখুন কি কোন কোম্পানির কেক কিনে খাচ্ছেন, কোন কোম্পানির ভোজ্য তেল খাচ্ছেন, কোন কোম্পানির আটা কিনে খাচ্ছেন। এছাড়া কি দেখবেন, এছাড়া কোন কোম্পানির জুতো পরছেন, কোন কোম্পানির গাড়ি চড়ছেন, 2 চাকা বলুন 4 চাকা বলুন, চোখের সামনে উদাহরণ রয়েছে। কোন কোম্পানিতে গিয়ে আপনারা আপনাদের টাকা বিনিয়োগ করছেন, এইটা খেয়াল করে দেখুন। কোন ব্যাংকে আপনারা ইনভেস্ট করছেন বা টাকা সেভ করছেন, কোন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর মাধ্যমে আপনারা মিউচুয়াল ফান্ডসগুলোতে ইনভেস্ট করছেন, এইগুলো খেয়াল করে দেখুন। আপনার দাঁতের ব্রাশ থেকে, আপনার খাবার ওষুধ থেকে, আপনার পরিধেয় বস্ত্র, সব কিছুই কিন্তু খেয়াল করে দেখবেন যে এইটা আপনারা ব্যবহার করছেন দৈনন্দিন জীবনে, এবং খুব স্বাভাবিকভাবে এইগুলোই কিন্তু সেরা কোম্পানি। এইটার মধ্যেই আপনি আপনাদের বেস্ট স্টকসগুলো খুঁজে নিতে পারবেন। বিগত কাল থেকে আমেরিকান যে মার্কেটসগুলো ছিল সেগুলো দারুণভাবে শঙ্কিত ছিল। আজকেরও মার্কেটগুলোতে, সমস্ত আমেরিকান মার্কেটসগুলোতে পতন হয়েছে। তার কারণ চায়না তাদের যে এআই রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, সেই এআই ডিপসিক বলে একটা এআই তারা এমনভাবে ডেভেলপ করেছে যেটার জন্য মোটেই হাই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে না। মাত্র $5 মিলিয়ন মধ্যে তারা এই এআই ডেভেলপ করে ফেলেছে, এবং এই এআই ডেভেলপমেন্টের ফলে সেটা এমনভাবে তারা মানে চায়না মার্কেটিং করছে, এবং এমনভাবে এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কার্যকারিতা প্রমাণ করেছে, যার ফলে গুগল, এনভিডিয়ার মতন যেগুলো ভবিষ্যতের এআই ডেভেলপ করছে তারা নাকি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। এতদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশ্নে আমেরিকার অবদান অনস্বীকার্য ছিল। আজকের যে ডিপসিকের যে স্টোরি বেরিয়েছে তার জন্য কিন্তু যে আমরা জিডিইউ গুলো রয়েছে, সেই জিডিইউ গুলোর উপর, আমেরিকান জিডিইউর উপরগুলো কিন্তু বা জিপিইউ গুলোর উপর কিন্তু মারাত্মকভাবে বিশ্ব আর ডিপেন্ডেন্ট থাকবে না, এটা কিন্তু বিভিন্ন চাইনিজ মিডিয়া দাবি করছে। এবং এই গ্রাফিক প্রসেসিং ইউনিট যার জন্য এনভিডিয়া বিখ্যাত, সেই এনভিডিয়ার মতন অন্যান্য কোম্পানিরা আশঙ্কা প্রকাশ করছেন যে ডিপসিক হয়তো ভবিষ্যতে তাদের বিজনেসকে চ্যালেঞ্জ করতে পারে। এটা ট্রাম্প প্রশাসনের জন্য নতুন একটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনিতে যত হাই এন্ড জিপিইউস গুলো ছিল সেইগুলো চায়নাতে
সেগুলো এক্সপোর্ট করার ওপর একটা বিধিনিষেধ আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। এখন যদি দেখা যায় যে হাই এন্ড জিপিইউ ইউসেজ ছাড়াও চায়না যদি এই ধরনের এআই ডেভেলপমেন্ট করে ফেলতে পারে, সেক্ষেত্রে আমেরিকার যে কোম্পানিজগুলো রয়েছে, আমেরিকার যে বিজনেসেসগুলো রয়েছে এআই বেস, তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। এইটা ট্রাম্প প্রশাসনের জন্য আরেকটা কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এবং যেহেতু আমেরিকান মার্কেটস পড়েছে, চাইনিজ মার্কেটসগুলো উঠেছে, জাপানিজ মার্কেটগুলো যারা এই ধরনের প্রসেসিং ইউনিটস এবং এআই রিলেটেড যে সফটওয়্যারসগুলো সাপ্লাই করতো তারাও চ্যালেঞ্জের মুখে পড়েছে। সুতরাং সার্বিকভাবে জাপানিজ মার্কেট, আমেরিকান মার্কেট পড়েছে, ইন্ডিয়ান মার্কেট অলরেডি উইক ছিল, অলরেডি আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছিল, তারাও এটার ফলো করেছে। যেহেতু নিফটি 200 ডে মুভিং অ্যাভারেজ ভেঙে নিচে নেমে চলে এসছে, ফলে যেগুলো মিড ক্যাপ কোম্পানিজ বা স্মল ক্যাপ কোম্পানিজে বিনিয়োগ করা ইনভেস্টার্স তারা আর ধৈর্য ধরে থাকতে পারেনি, তারা স্টকস বিক্রি করে দিয়ে কিন্তু আজকের বেরিয়ে এসেছেন। যাই হোক, টেনশন করার মতন ডেফিনেটলি কিচ্ছু যদি হয়নি, খুব সহজ এটা বলা, কিন্তু বিনিয়োগকারীরা যারা বিনিয়োগ করেন তারা জানেন কি যন্ত্রণা এই ধরনের মার্কেটে যখন লস ক্রমাগত হতে থাকে। তবে এইটার সঙ্গে এটাও মাথায় রাখুন যে যদি ভারতবর্ষের সমস্ত সেরা কোম্পানিগুলোতে পতন হতে থাকে, কি স্মল ক্যাপ, কি মাইক্রো ক্যাপ, কি মিড ক্যাপ, কি লার্জ ক্যাপ, তাহলে আবার ওই একই কথা বলবো, ভারতবর্ষের সেরা বিনিয়োগকারীদের পোর্টফোলিও লসের মধ্যে দিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে, আমার আপনাদের পোর্টফোলিও কিন্তু গত কয়েকদিন ধরে লসের মধ্যে দিয়েই যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং অত্যাধিক চিন্তা করব না, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাবার চেষ্টা করব, মার্কেটের মতন চলুক, সুযোগ পেলে যদি সুযোগ পাই, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে, বাই সেল কোনো ইনফ্লুয়েন্সের কোনো প্রশ্ন নেই। যখনই সুযোগ পাবো এর মাঝখানে ডেফিনেটলি বিভিন্ন কোয়ালিটি স্টকস কেনার চেষ্টা করবো, এইটুকুনি বলা যেতে পারে। ধৈর্য ধরে বসে থাকবো, যেরকম বহু বছর ধরে বসে রয়েছি, এটা তো নতুন কথা না। আপনাদের জন্য শুভেচ্ছা রইল, সবাই নিশ্চিন্ত থাকুন, এই সময়টাও পেরিয়ে যাবে, ভালো সময় আবার আসবে। আজকের জন্য নমস্কার।